হ্যাঁ, ঠিকই ধরেছেন। যেটা আমি লিখে রেখেছি এবং এই ভিডিওর যেটা প্রধান বক্তব্য হতে চলেছে সেটা হচ্ছে ভোটের আগে নিজের থেকে সাবধান। ব্যাপারটা কি সেটা নিয়ে এই ভিডিওতে বলবো। নিফটির লেভেল, বাজারের একটু লেভেল, এসব নিয়ে তো আলোচনা হবেই, কিছু স্টক নিয়ে আলোচনা হবে, কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজের থেকে সাবধান। আমি আমার থেকে সাবধান হব, আপনি আপনার থেকে সাবধান হবেন। সেই ব্যাপারটা এই ভিডিওতে একটু ক্লিয়ার করে বলবো। মন দিয়ে শুনবেন, কিন্তু এই ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে। এবং ভিডিওকে লাইক অবশ্যই করবেন এবং ভালো লাগলে প্লিজ নিজের বন্ধু মহলে বা রিলেটিভ মহলে একটু শেয়ার করে দেবেন, কারণ অনেকেরই হয়তো এই ভিডিওটা চোখ খোলার কাজ করবে। প্রথম কথা বলি, ভোটের দামামা বেজে উঠেছে। আপনারা জানেন 7 দফায় ভোট হবে, এবং জুন মাসে রেজাল্ট আপনারা সবই জানেন। সেটা আর বড় জোর এখন ধরুন মার্চ মাসের প্রায় শেষের দিক হয়েই এসেছে বলা যায়। এপ্রিল, মে, জুন আর 2-3 মাস টোটাল বাকি আছে। এই যে 2-3 মাস সময়টা, এই সময়টা কিন্তু বাজারের পক্ষে দু ধরনের ক্যাটালিস্ট কাজ করবে। দু ধরনের ক্যাটালিস্ট, এক যেটা আমার বলার অপেক্ষায় রাখে না, ভোটের যে একটা ওঠানামার ব্যাপার থাকে, যেমন ধরুন ইলেকটোরাল বন্ড নিয়ে দেখবেন কখনো কখনো কোনো একটা খবর শুনতে পাবেন, কখনো কখনো অন্য কোনো হয়তো একটা খবর এলো যেটা বাজার জানতোই না বা আমরা কেউ জানতাম না, হঠাৎ করে তার জন্য মনে হবে যেন ধরুন বাজার বন্ধের পরে সেই খবরগুলো এলো, মনে হবে যেন পরের দিন বাজার হয়তো এই খবরে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে বা হুড়মুড়িয়ে উঠে পড়বে, কিন্তু বাজার যখন খুললো দেখলেন তার সম্পূর্ণ বিপরীত জিনিসটা হলো। তখন অনেকে বলবে না, বাজার তো আগে থেকেই মনে করে রেখেছিল এটা হবে, বা বাজারে এইসব এখন আর কোনো দাগ কাটে না, বাজার নিজের মতোই চলবে, এরকম। কিন্তু ওই 3:30-টের পর যখন খবর আসবে তখন সেই খবরটা নিয়ে একটু চাঞ্চল্যকর ব্যাপার থাকবে বা একটু টেনশন হবে যে নেক্সট দিন কি হয়। যেমন টাটা মোটরস নিয়ে দেখছিলাম এর আগের দিন, আমার স্টুডেন্টরাও অনেকে কোশ্চেন করছিল এবং অনেকে প্রশ্ন করছিলেন ইউটিউবে এবং বিভিন্ন জায়গা থেকে, যে টেসলার খবরে, টেসলার যে একটু বাজে এটা যে বিজনেস হচ্ছে তার জন্যে, যেটা ওভারনাইট একটু টেসলার একটা খবর এসেছিল, তার জন্য নাকি টাটা মোটরসের অনেকটা খারাপ হবে, এবং সেটা বলার পর টাটা মোটর আজকে এই 2 দিন ধরে একটু বেড়েই গেল উপরের দিকে। হ্যাঁ, তো এরকম জিনিসগুলোকে না একটু ভয় পাইয়ে দেওয়ার ব্যাপার, একটু ভয় ধরাবার জিনিস এরকম হয়। এবং দেখবেন মার্কেট আমাদের কিন্তু এই ভয়টাকে ইন্ধনও যোগাবে। মাঝে মাঝে দেখবেন বাজার খুললেই হয়তো 200 পয়েন্ট নিফটি মাইনাসে, সেন্সেক্স 400 পয়েন্ট মাইনাসে খুললো এরকম, কিন্তু দিনের শেষে দেখবেন আবার হয়তো রিকভারি করে ঠিক বন্ধ হয়ে গেছে। আজকেও যেমন ব্যাপারটা হলো, আজকেও তো একটা সময় রেড ছিল। আজকে যদি আমি একটু দেখি 15 মিনিটের ক্যান্ডেলও যদি দেখি, হ্যাঁ, একটু ধরুন রেড থাকবে। যদি আমি ঠিক করে হ্যাঁ দেখি, একটু যখন নিচে এলো, তারপর আবারও উঠে গেল, এরকম ব্যাপারগুলো থাকে, উপরে নিচে এরকম। ঠিক আছে, ডেইলি ক্যান্ডেলটাই ভালো, ডেইলি ক্যান্ডেলটা আমি ওপেন করে রাখি, কারণ একটু বড় টাইম ফ্রেমে আপনাদের সাথে কথা হবে এই ভোটের যে 2-3 মাস বাকি সেই ব্যাপারটা নিয়ে। তো বোঝা যাচ্ছে এরকম যে আনসার্টেনটি এইটা হবে, এইটায় কোনো চার্ট বা অন্য কিছু দেখে ট্রেডটা তো সেটা তো থাকবেই, কিন্তু তার থেকেও মনে যে একটা উত্তেজনার ব্যাপার, মনে যে একটু টেনশনের ব্যাপার, এই জিনিসগুলো কিন্তু এই 2-3 মাস বেশি হবে। এবং দেখবেন ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা বিভিন্ন টেলিগ্রামের মেসেজ, ওইগুলো আপনাকে আরও বিব্রত করে তুলবে এই 2-3 মাস। হ্যাঁ, হয়তো একটা পজিশন স্টকে নেওয়া আছে বা আপনার একটা পোর্টফোলিওতে একটা স্টক আছে, হঠাৎ সেই রিলেটেড একটা দেখবেন খবর আসছে এবং খবরের কোনো সত্যতা যাচাইয়ের ব্যাপার নেই, এরকমই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে চলছে, এবং সেই জন্য খুব টেনশন করে থাকবেন এবং পরের দিনের বাজার খুললে খুব একটা টেনশনে থাকবেন। হয়তো দেখবেন বাজার খুললে কিছুই তেমন হলো না, কিন্তু ওই যে একটু টেনশনের ব্যাপারটা থাকবে বাজার খোলার আগে পর্যন্ত, সেটা একটু আপনাদের ভোগাবে। এই ব্যাপারগুলো কিন্তু ভোটের আগে বা এই 2-3 মাসের ভোলাটিলিটি পিরিয়ডে এটা কিন্তু হতে পারে এবং হয়ে আসছে। আমি একটা টাটা মোটরসের উদাহরণ দিলাম, এরকম জিনিসগুলো কিন্তু হচ্ছে বা হতে পারে। তাই জন্য কি, যেটা আমি এখানে লিখেছি যে নিজের থেকে সাবধান, এই সময় এর রেমিডিটা কি আমি বলবো।
যে আমি নিজেকে এই সময় কিভাবে প্লেস করছি, আমার ট্রেডগুলোকে কিভাবে প্লেস করছি, সে অপশন ট্রেডই হোক বা আমার সুইং ট্রেডিং হোক এবং আমার পোর্টফোলিও লং টার্ম পোর্টফোলিও হোক, কিভাবে আমি স্ট্র্যাটেজিক্যালি প্লেস করছি সেটা আমি এই ভিডিওতেই আপনাদের সামনে শেয়ার করব এবং জানাবো। ঠিক আছে, তার আগে নিফটির একটা দুটো লেভেল বলে নিচ্ছি। যেমন নিফটি এখন 22,055 এরকম বন্ধ হচ্ছে। যখন আমি আপনাদের সাথে কথা বলছি, যদি চট করে আমি দেখে নিই ইউএস মার্কেট মোটামুটি পজিটিভে আছে। ঠিক আছে, পজিটিভে আছে। অ্যাপেল আর গুগল খুব ভালো করছে। একটা ছোট্ট করে বলে রাখি, গুগল আজকে 5-6% এখনো পর্যন্ত প্লাস আছে। কেন, গুগলের একটা এআই ব্যাপার আছে, ওই চ্যাট জিপিটি যেমন, তেমন গুগলের একটা এআই এর ভার্সন আছে, সেটাকে বলে জেমিনি। তো সেই জেমিনি সেই জিনিসটাকে অ্যাপেল ইউজ করবে বলে বলেছে, মানে অ্যাপেল আর একটা গুগলের মধ্যে গাঁটছড়া হতে চলেছে এআই সম্বন্ধিত ব্যাপারে। তো সেই ব্যাপারটা নিয়ে মার্কেট একটু উত্তেজিত, মানে অ্যাপেলের স্টকও আজকে প্রায় 2%-এর মতো বেড়ে আছে, গুগল প্রায় 5-6%-এর মতো বেড়ে আছে। সুতরাং একটু হাওয়া ভালো চলছে এরকম, ঠিক আছে। এবং পুরো ইউএস মার্কেট একটু হলেও মানে পজিটিভই আছে এখনো পর্যন্ত। তাহলে আমাদের ইন্ডিয়ার বাজারে যদি দেখেন 22,055 এখন বাজার চলছে, যে লেভেলটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 21,800। এটাকে মাথাতে একদম ছবির মতো ছেপে নিন। 21,800, 850 এক্স্যাক্ট আসে আপনার 850 থেকে 900, ওই 50 পয়েন্টের একটু বেনিফিট অফ ডাউট তো দিতেই হয় 22,000-এর ইন্ডেক্সকে, তার জন্যই 21,800। আসলে কিন্তু 21,850 থেকে 900 এই লেভেলটা কি লেভেল, এটা একটা সাপোর্ট জোন, এটা একটা প্রথম স্ট্রং সাপোর্ট জোন। এইটা যদি ভেঙে ট্রেড করে, 21,800 থেকে যদি ভেঙে ট্রেড করে, তাহলে কিন্তু খুব 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 সতর্ক হতে হবে। বই কি আমাদের সতর্ক হতে হবে শর্ট টার্মে। তখন ওই ওভারনাইট পজিশন রাখা, লং করে ওভারনাইট পজিশন রাখা, সেগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। শর্ট টার্মের কথা বলছি, মিডিয়াম টার্ম বা লং টার্ম নয়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, 21,800টা শর্ট টার্মে কিন্তু একটা সাপোর্ট জোন, সেটাকে একটু যদি ভেঙে ট্রেড করে তাহলে কিন্তু একটু সাবধানে থাকার কথা আছে। উপরের দিকে যতক্ষণ না ওই 22,400, 22,500 উপরে ট্রেড করছে, ততক্ষণ তো নর্মাল ইনসাইড ক্যান্ডেল করে ট্রেড করছে, তেমন মানে হ্যাপাজার্ট বাজার। ঠিক আছে, এমনিতে বুলিশ এখনও আছে, 21,800 এখনও ভাঙেনি, ভেঙে ট্রেড করেনি। সুতরাং এখনও বাজার বুলিশ আছে, বাজার ভালো আছে, সেটাই বলা যায়। শর্ট টার্মের কথা বলছি, মিডিয়াম টার্মে তো বাজার অত্যধিকই ভালো, লং টার্মেও এখনও বুল মার্কেটেই আছে। কোনো বিয়ার মার্কেট বা ক্র্যাশ ওইসব যে ওয়ার্ডগুলো শোনেন, সেগুলোর এখনও বলার সময় একদমই আসেনি। আচ্ছা, এইবার বলি যে নিজের সাথে যে নিজের লড়াইটা করবেন, কেন আমি বলছি, আমাদের শত্রু কিন্তু আমরা নিজেরাই। এখানে আমরা ভাবি যে ওহো অপারেটররা ডুবিয়ে দিল, ওহো ইউটিউবে একজনের চ্যানেল দেখেছিলাম, সে কিছু বলেছিল তার জন্য ডুবে গেলাম। আসলে কিচ্ছু নয়, আসলে সেগুলো একদমই নয়। আসলে এখানে আমাদের নিজের শত্রু আমরা নিজেরাই। ঠিক আছে, সেইটা কিভাবে মানে আমি অ্যাটলিস্ট নিজের বিরুদ্ধে কিভাবে লড়াই করি সেটা একবার আপনাদের বলি। কি হয়, একটা স্টক যদি আপনি 100 টাকায় কেনেন, স্টকটা যখন 150 টাকা হয়ে যায়, মনে হয় যে ঠিক আছে এবার কি বেচবো, ধরুন বেচলেন না, যেই ওটা আবার 120 টাকায় নেমে এলো, তখন মনে হয় এ বাবা এটা তো ভুল হয়ে গেল, আমি করলাম না, ঠিক আছে আরেকটু দেখি। যেই দেখলেন আবার যে সে 150 টাকায় চলে গেল, সাথে সাথে আপনি বেচবেন, কারণ আগে ন্যাড়া কবার বেলতলায় যায়, বেচে দিলেন। তারপর দেখলেন সেটা ও বাবা একটু নিচে এলো 140, আপনি খুব খুশি, দেখলে 150 টাকায় বেচে দিয়েছিলাম, ওই 140-এ এসে ও আবার চলে গেল 180, 190, ব্যাস আবার মন খারাপ। তো এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো চলবে কেন, এটার উদাহরণ দিচ্ছি। খুব রিসেন্টলি যেগুলো হচ্ছে, রেলওয়ে স্টকের ক্ষেত্রে হচ্ছে, ধরুন ইরকনের ক্ষেত্রে হচ্ছে, এসজিভিএন এর ক্ষেত্রে হচ্ছে, এই সবগুলো হচ্ছে। হয়তো আপনার কেনা দামে নিচে আছে, আপনি উঁচু দামে একটু মনে হচ্ছে প্রফিট বুক করলেন, তারপর নিচে এলো, খুশি হলেন, তারপর আবার দেখলেন আপনার বেচার দামের উপরে চলে গেছে, তখন আবার একটু মনটা খারাপ হয়ে গেল। এরকম জিনিসগুলো হবে, এইগুলো হয় সাধারণত। এইগুলো থেকে একটু বিরত থাকবেন। মনে করবেন যে আপনারা বাজারে এসেছেন, বাজারে যদি একটা স্টক আপনাকে 60%, 70%, 80% রিটার্ন ইনভেস্টমেন্টে দিয়ে থাকে, তাহলে ইট ইজ মোর দ্যান এনাফ। তার থেকে প্রফিট বুকের সময় এসেছে,
মিডিয়াম টার্মের কথা বলছি, যেগুলো আপনি লং টার্মে রাখেননি, যেমন রেলওয়ে স্টক অনেকেই ধরুন ওই ফ্লোতে নিয়েছি, অনেকে পিএসইউ ব্যাংক অনেকে ফ্লোতে নিয়েছে, যে বাড়ছে চলো নি। হ্যাঁ, এই নয় যে আমার 10 বছরের কোনো নজরিয়া আছে তাতে। দেখুন ইউকো ব্যাংক হয়তো অনেকের আছে, তাতে হয়তো আমি একটা উদাহরণ দিয়েই বলছি, ইউকো ব্যাংক অনেকেরই হয়তো আছে এবং তাতে তারা হয়তো 50-60% অনেকে মুনাফায় বসে আছে। আমি যদি জিজ্ঞেস করি ইউকো ব্যাংক আপনার 10 বছর রাখার ইচ্ছা, মানে নিজের নেক্সট জেনারেশনকে ইউকো ব্যাংক দিয়ে যেতে চান, কেউই বলবেন না আমার মনে হয়। হ্যাঁ, যারা একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিস জানেন তারা নিশ্চয়ই নাই বলবেন, তারা বলবেন আমি ইউকো ব্যাংক দিতে যাব কেন, যদি আমার একটা স্টকই আমার নেক্সট জেনারেশনকে দিয়ে যেতে হয়, আমি নিফটি দিয়ে যাব, আমি নিফটি 20 দিয়ে যাব, বা আমি এশিয়ান পেন্টস দিয়ে যাব, আমি অ্যাটলিস্ট টিসিএস, ইনফোসিস, এইচইউএল, অজস্র এরকম নাম আছে আপনারা জানেন, এলএনটি, সেগুলো দিয়ে যাব, আমি ইউকো ব্যাংক কেন দেবো? রাইট, নিশ্চয়ই। তার মানে কি ইউকো ব্যাংকের লং টার্ম ব্যাপার নেই, সেখানে যদি 50-60% আসে তাহলে নিজের সাথে লড়াইটা না করাই ভালো। সেখানে যদি প্রফিট বুক করে নিয়ে থাকেন, এখন যদি আবার একটু উপরে দাম যায় বলে নিজেকে রিপেন্ট করবেন না, সেই রিপেন্ট করলে আবার আপনি উঁচু দামে ঢুকে আবার ভুল কিছু করতে পারেন। এই জন্যই বলছি প্লিজ নিজের সাথে নিজের লড়াইটা একটু বুদ্ধি সহকারে, একটু মানে খেয়াল রেখে জিনিসগুলো করবেন, আর এটা এই 2-3 মাস নিজের সাথেই নিজের লড়াই চলবে। কিন্তু এবার আমি আমার একটু পোর্টফোলিও বা একটু এই নিয়ে আলোচনা করব, পোর্টফোলিওর স্টক নিয়ে, এইসব নিয়ে। তার আগে প্লিজ এই টপিকটা সত্যি এই যে এতক্ষণ বললাম সেটা সত্যি আপনাদের সাথে হয় কিনা এবং সত্যি উপলব্ধি করতে পারছেন কিনা, প্লিজ একটু আপনার মতামতটা নিচে একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। যারা আমার স্পেশালি যারা আমার স্টুডেন্ট আছেন তাদের তো আমি রিকোয়েস্ট করব যে প্লিজ নিজের বক্তব্যটা প্লিজ এখানে লিখবেন, তাহলে এই লেখাটা 2-3 মাস এই ভোলাটিলিটি ভোটের পর আমি নয় আবার এই ভিডিওতে এসে একবার কমেন্টগুলো আপনাদের সাথে পড়ব, তাহলে একবার মনে থাকবে যে হ্যাঁ আমরা এই এক্সারসাইজটা করেছিলাম, এই 2-3 মাস নিজের সাথে নিজের লড়াইটা আমরা ঠিকমতো করতে পেরেছিলাম। কেন বলছি, আরেকটা যেটা উদাহরণ আমি বললাম না, দুটো মেন জিনিস, একটা তো নিয়ে আলোচনা করলাম, আরেকটা যেটা হয় সেটা হচ্ছে দেখুন এই 6 মাস এই 1 বছর যে একটা বুল রান চলেছে, এই বুল রানটা একটু আলাদা, এটা আপনারাও জানেন। এখানে রিটেল ইনভেস্টররা কিন্তু সত্যিকারেরই পয়সা রোজগার করেছে, ইনভেস্টর বলুন, ট্রেডার বলুন, যাই বলুন, শর্ট টার্ম ট্রেডার বলুন, মিডিয়াম টার্ম ট্রেডার বলুন, তারা কিন্তু সত্যি রোজগার করেছে। কারণ অনেক পিএসইউ সেক্টরের স্টক, অনেক 80-90 টাকায় চলা স্টক যেগুলো রিটেলারদের পছন্দ, ইভেন ইয়েস ব্যাংক, সুজলন, এদের মতো স্টকও কিন্তু ভালো মুনাফা দিয়েছে মানুষকে, মানে ফান্ডামেন্টাল না দেখে চোখ বন্ধ করেও যারা এমনি উঁচা স্টকেও নিয়েছিল সেগুলোও কিন্তু মোটামুটি রিটার্ন এই 6-7 মাসে দিয়েছে। হ্যাঁ, কেউ যদি বলেন আমি মার্চ 2024-এ ঢুকেছি তাই পাইনি, সেটা নিয়ে কথা হচ্ছে না, সেটা তো কিছু করার নেই। কিন্তু 6 মাস 1 বছর যারা মার্কেটে আছে প্রত্যেকে রিটেলাররা কিন্তু রোজগার করেছে, যেটা কিন্তু সচরাচর হয় না। সব বুল মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রে অপারেটররা পয়সা রোজগার করে, বড় লোকেরা পয়সা কামায়, আর রিটেলাররা সবসময় টপে ফেঁসেই থাকে। কিন্তু এই 6 মাস 1 বছরে রিটেলাররা পয়সাটা রোজগার করেছে। প্রবলেম হলো, আপনারা বোঝার চেষ্টা করুন নিজের সাথে নিজের লড়াইয়ের সময়, এটা মনে রাখবেন, এই যে 6 মাস 1 বছরে 8 মাসে আপনারা যে পয়সাটা রোজগার করলেন, এই 2-3 মাসের ভোলাটিলিটিতে সেটা কি জলাঞ্জলি দিয়ে যাবেন? সেটা কি ঠিক হবে? একবার নিজেকে প্রশ্ন করুন, কি হয় যদি আমি 2-3 মাস এমনি একটু সিরিয়াসলি ট্রেড না করি, যখন অপরচুনিটি পেলাম করলাম, না হলে না করলাম, এই 2-3 মাস যদি একটু হালকা থাকা যায়, হালকা মানে পজিশন সাইজ কম রাখা, একটু নিজের অ্যাসপিরেশনকে একটু কম রাখা, বুঝতেই পারছেন, লোভগুলোকে একটু কম রাখা, অপশানের ক্ষেত্রে যারা 5 লট নিয়ে কাজ করো নর্মালি, তারা 2 লট নিয়ে কাজ করলে বা 1 লট নিয়ে কাজ করলাম, এইভাবে অ্যাসপিরেশনটাকে একটু কম রাখা, এটা কি করা যায় না? 8 মাস 6 মাস তো মার্কেট আমাদের ভালো রকম রোজগার করিয়ে দিয়েছে, তাহলে 3 মাস বা 2 মাস কি মার্কেটকে শ্রদ্ধা জানিয়ে একটু নিজেকে কুল ডাউন করা যায় না? এই প্রশ্নটা করবেন, এইখানেই নিজের সাথে নিজের লড়াই, এই ব্যাপারটা নিজেকে একটু দমিয়ে রাখার লড়াই, এটা করতে হবে। জানেন মানুষের বাই ডিফল্ট, দেখুন হিউম্যান তো একদম আমরা ফুড চেনের উপরে, সব থেকে উপরে আছি ফুড চেনের, আমাদের মধ্যে একটা বিবর্তনবাদ অনুযায়ী একটা ব্যাপার চলে এসেছে যে আমি কাউর থেকে কম নই। এই ব্যাপারটা
খুব চলে এসেছে। আর স্পেশালি বাঙালিদের মধ্যে মনে হয় আরেকটু বেশি আছে যে আমি কারোর থেকে কম নই। এটা ভালো, আমি কারোর থেকে কম নই। আপনি এমনি আপনার ক্যারিয়ার জীবনে, আপনার পড়াশোনার জীবনে বা আপনার পেশাগত জীবনে সেই কনফিডেন্সটা রাখুন, ঠিক আছে। কিন্তু মার্কেটের সাথে আমি কারো অংশে কম নই সেটা মাঝে মাঝে মনে করাটা ঠিক হবে না। এখানেও কনফিডেন্সটা রাখুন, কিন্তু 2-3 মাস আমি যদি একটু মার্কেটকে সুপিরিয়ার ভেবে নিজেকে একটু মেলো ডাউন করি, যাকে বলে মেলো ডাউন করা, মানে নিজেকে একটু মানে কি বলবো, ওই লট সাইজের উদাহরণ দিয়ে বললাম, আমি যদি 1000 কোয়ান্টিটিতে হ্যাল কিনতে পারি, তা না কিনে আমি 500টা হ্যাল কিনবো, মানে পুরো একদম 50% কোয়ান্টিটি নিয়ে কাজ করব, এরকম মেন্টালিটির কথা বলছি। এরকম যদি একটু করা যায়, মানে তাতে আমি যে ছোট হয়ে যাব মার্কেটের কাছে, বা তাতে যে আমি বিশাল কিছু ভুল করে ফেলছি, সেটা যাতে না মনে হয়। বুঝতে পারছেন কি বলছি? এই ব্যাপারটা কিন্তু নিজের মধ্যে আনতে হবে। এটা বলছি, শুনে ভাবছেন খুব ইজি, কিন্তু দেখবেন মার্কেটে যখন সত্যি ওই ট্রেডের বাটনটা ক্লিক করবেন না, তখন কিন্তু এটা মনে থাকে না। তখন আমি সুপিরিয়ার এইটা অজান্তেই মনের মধ্যে চলে এসে আপনি কিন্তু ম্যাক্সিমাম কোয়ান্টিটিতে ট্রেড করে ফেলেন, বা ওই যে গ্রিডটা যেটা চলে আসে, যে একটু তাড়াতাড়ি বেশি কোয়ান্টিটি নিলে তো একটু লাভ হলেও বেশিটা পেতাম, এই ব্যাপারটা মাথায় চলে আসে। এই 2-3 মাস সেটা থেকে অব্যাহতি দিতে বলছি, কারণ 6 মাস 8 মাসে যা রোজগার হয়েছে সেটা প্লিজ 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 সেটা হাতছাড়া করবেন না এই 2-3 মাসের ভোলাটিলিটিতে। সেটা মার্কেটকে ফেরত দিয়ে দেবেন না এই 2-3 মাসে। এইটা রিকোয়েস্ট রইল। এবার আমি যদি আসি আপনাদের এইখানে, আমার যারা চ্যানেলকে ফলো করেন তারা প্লিজ এই ভিডিওতে, এই দুটো ভিডিও আমার পরপর দেওয়া আছে, সেটা একটু দেখে নেবেন। যেখানে আগের দিন আমি আমার 22 লাখের পোর্টফোলিও থেকে কি কি স্টক আছে সেটা নিয়ে বলেছি। শর্ট টার্ম, অবশ্যই শর্ট টার্ম পোর্টফোলিও, এটা কিন্তু ওই লং টার্ম পোর্টফোলিও নয়, সেটা সম্পূর্ণ আলাদা। সেখানে আমার ওয়ান অফ দ্য স্টক একটা সিডিএসএল আছে, আপনারা জানেন, কিছু জিও ফিনান্স আছে, কিছু কিছু স্টক আপনারা জানেন। তো এইটা কিন্তু সেই পোর্টফোলিও নয়, এটা শর্ট টার্ম একদম যে পোর্টফোলিও, তাকে সুইং ট্রেডিংও বলতে পারেন, শর্ট টার্ম বা মিডিয়াম টার্ম, সেই পোর্টফোলিওটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে। মিডিয়াম টার্মে আমি হ্যাল, এলএনটি, পিএনবি, টাটা মোটরস, এই 4টে স্টক আমার কাছে, জিও ফিনান্স, এইগুলো আছে, সেটা আমি এখানে শো করেছি। কি স্ট্র্যাটেজি নিয়েছি সেটাও আমি এখানে কিন্তু এক্সপ্লেন করেছি, একটু দেখে নেবেন। আর এখানে আমি মিউচুয়াল ফান্ড নিয়েও বলেছি, বা একটু বলেছি যে এই যে পতন যদি হয়, আরও একটু যদি পতন হয়, এই ধরুন 21,800টা ভেঙে গেল, আর একটু নিচে এলো, তাহলে কিন্তু আমি এই যে একটু পতন যদি হয়, তাহলে কিন্তু, মানে পতন হওয়া মানে এই লেভেলটা ভেঙে যাওয়া, বুঝতেই পাচ্ছেন, এই লেভেলটা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু নিচে যদি আসে, প্রবণতা দেখায়, তাহলে কিন্তু আমি এই মিউচুয়াল ফান্ডগুলোতে আরেকটু ইনভেস্টমেন্ট করব। সে আপনার, মানে আমার যেখানে ইনভেস্টমেন্ট আছে সেখানে, আপনার যেখানে ইনভেস্টমেন্ট আছে সেখানে। মিউচুয়াল ফান্ড তো মোটামুটি ভালোই হয়, ভালো মিউচুয়াল ফান্ডের নাম আপনারা জানেনই, না হলে ওই ভিডিওটা আরেকবার দেখে নেবেন। এই দুটো ভিডিওর লিঙ্কই আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে, শেষ স্ক্রিনে দিয়ে দেবো, আবার ওখান থেকে ক্লিক করেই দেখে নিতে পারবেন। তো সেইগুলো একটু দেখবেন। আমি মোমেন্টাম ট্রেডার বলে আমার কাছে মোমেন্টাম ফান্ড আছে। এছাড়া আপনার আইসিআইসিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড অনেক ভালো, কোয়ান্টের স্মল ক্যাপ, মিড ক্যাপ, এই ফান্ডগুলো ভালো চলছে। এসবিআই নিপনের স্মল ক্যাপ ফান্ড ভালো। আমি স্মল ক্যাপ মিড ক্যাপ নিয়েই বলছি। লার্জ ক্যাপে তো নিফটি 50 কোনো একটা ইন্ডেক্স ফান্ড নিলেই যথেষ্ট, আমার আর আলাদা করে কিছু মনে হয় না। তো এই জিনিসগুলোর উপর একটু নজর রাখতে হবে। কোয়ান্ট লার্জ ক্যাপও ভালো করছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ফ্লেক্সি ক্যাপের মধ্যে পারাক ফ্লেক্সি ক্যাপ ওয়ান অফ দ্য বেস্ট ফান্ড, সেই দিকে একটু নজর রাখবেন। তো এই মানে ট্যাক্স সেভার হলে পারিকের ট্যাক্স সেভার ফান্ডটাও যথেষ্ট ভালো। সুতরাং মিউচুয়াল ফান্ডে যদি একটু নিচে আসে, মিউচুয়াল ফান্ডে একটু ইনভেস্ট করলেন। আমি যেগুলো করছি, আমি কাল পরশুও ইনভেস্ট করেছি, মানে গতকালও ইনভেস্ট করেছি কিছু মিউচুয়াল ফান্ডে, আজকে আমি কিছু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি। এরকম কিন্তু ইনভেস্টমেন্ট আমার মানে জারি আছে, এবং ভোটের পর্যন্ত যে ভোলাটিলিটি থাকবে, তাতে ইনভেস্টমেন্ট জিনিসটা কিন্তু চলতে থাকবে। এখানে আমি একটা কথা বলি, এই যে এখন ইনভেস্টমেন্ট করবেন, যারা দুটোতেই করেন, মানে স্টকেও করেন আবার মিউচুয়াল ফান্ডেও করেন, তাদের আমি বলবো, স্পেশালি যেমন আমিও স্টকেও করি, মিউচুয়াল ফান্ডেও করি, এই সময় আমি বেশি একটু মিউচুয়াল ফান্ডে করতে বেশি আগ্রহী, কারণ একটা বাস্কেটে করলে আমি একটু সেফ ফিল করি। ঠিক আছে, কারণ এখন কি হবে না হবে, একটু মানে দোদুল্যমান অবস্থায় তো বাজার আছে। আর স্টকগুলো কিন্তু এমন কিছু নেমে যায়নি। আপনারা হয়তো ভাববেন স্টক তো অনেকটা নেমে গেছে, এই 2-3 দিনে একটু কারেকশন হয়ে, 1-2 সপ্তাহে কারেকশন হয়ে, এমন কিন্তু হয়নি। মানে তাহলে আসল কারেকশন আপনারা জানেন না, যারা বলে যে সত্যি কারেকশন খুব হয়ে গেছে, না,
খুব হয়নি। হ্যাঁ, মিড ক্যাপ স্মল ক্যাপ 10-15% পড়েছে, অনেক স্টক উপর থেকে 20% কারেক্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু মিড ক্যাপে যখন তারা তো বেড়েও ছিল প্রায় কি বলবো 100-200% বেড়েও ছিল, 200% বাড়ার পর 20% কারেকশনটা এমন কিছু কারেকশন নয়, মানে এমন কিছু ভ্যালুয়েশন আবার খুব জিভে জল আসার মতো হয়ে গেছে তা কিন্তু নয়, এটা মনে রাখবেন। তার মানে আবার যদি নিচে আসে হাতে টাকা রাখতে হবে যে আরও নিচে এলে আমি যাতে অ্যাড করতে পারি। তাই জন্যই বলছি এখনই আমরা যে পুরো কাছা খুলে সব কিছু এখনই ইনভেস্ট করে দেবো পুরো টাকাটা, তা কিন্তু নয়। হ্যাঁ, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। অল্প অল্প করে প্রত্যেক ফলে একটু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন, ভালো ভালো স্টকে, যেমন সিডিএসএল এর আমি একটা উদাহরণ দিই। সিডিএসএল এর উদাহরণটা কেন, সিডিএসএল আমার লং টার্ম পোর্টফোলিওতে আছে অ্যাজ এ ডিসক্লেমার, কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নয়। সিডিএসএল আমি এসটি মানে সঞ্জয় টক্স যে হিন্দি চ্যানেল আছে সেখানে আমি 400 টাকা থেকে কাভার করা শুরু করেছি, 400 টাকা আছে, 600 টাকায় আছে, আমার এই চ্যানেলে 800 টাকায়, 900 টাকায়, 1000 টাকায় প্রত্যেক স্টেপে আপনাদেরকে বলা ছিল। তো সেখান থেকে যখন দেখুন দেখুন যদি 1500 বা 1600 টাকার কাছাকাছি আসে, একবার নয়, এখন 1687-তে আছে, ওই 1500 এলো, 1650-এ এলো, তখন একটু অ্যাকুমুলেট করা হলো। আবার যদি উইকলি চার্টে আবার যদি নিচে আসে, উইকলি চার্টে যদি একটু এইসব জায়গায় আসে, ওই যে 1500 বললাম, আরও নিচে এলে তো আরও ভালো, 1200-1300 টাকায় যদি আসে মার্কেট ক্র্যাশে, তাহলে তো আরও ভালো। তো সেরকম যদি চান্স পাওয়া যায়, তার জন্য একটু টাকা ওপেন রাখতে হবে যাতে ওইখানে এলে অ্যাকুমুলেটটা করা যায়। এরকম মনোপলিস্টিক বিজনেস, যাদের বিজনেস ভিজিবিলিটি আছে, যাদের আরওআই আর মানে আরওসিই আরওই এই জিনিসগুলো ভালো, বিজনেসের একটা ভিজিবিলিটি আছে, সেই সব স্টকে একটু লং টার্মের জন্য ইনভেস্ট করুন, যথেষ্ট ভালো, ঠিক আছে নিশ্চয়ই। আর না হলে যদি মনে হয় যে আমি একটু কনফিউজড, তাহলে পাতি কথা, মিউচুয়াল ফান্ডে এই যে পতনগুলো হচ্ছে এইগুলোকে ইউজ করে মিউচুয়াল ফান্ডে একটু ইনভেস্ট করুন, ঠিক আছে। আমি রেকমেন্ডেশন দিচ্ছি না কিছু, কিন্তু এরকমই অ্যাপ্রোচ আমি আমার সাথে করে রেখেছি, এবং এইভাবেই আমি এই 2-3 মাসটাকে একটু কাটাতে চাই। হ্যাঁ, মাঝে মাঝে একটু অপশান ট্রেড হবে, মাঝে মাঝে একটু সুইং ট্রেড হবে, সেটা তো 4টে স্টক এখন নেওয়াই আছে, আপনারা বললাম, আরও কিছু যদি স্টক কিছু আমার র্যাডারে আসে নিশ্চয়ই আবার জানাবো আপনাদের, কিন্তু সেই জিনিসগুলো টুকটাক হবে, ঠিক আছে, কিন্তু সেইগুলো ওই নিয়ম মেনে নিজেকে একটু মেলো ডাউন করে, নিজেকে একটু ওই গ্রিড ফ্রিড একটু কমিয়ে একটু একটু ধীরে সুস্থে করা এই 2-3 মাস। আবার বলছি, এই নিজের সাথে নিজের লড়াইটা কিন্তু জেতাটা কিন্তু খুব কঠিন। শুনে মনে হবে যে এটা এই ভিডিওটা আর কি, আর এমন তো কিছু নয়, হয়তো তাই, এমন কিছু নয়, কিন্তু যখন এই 2-3 মাসে আমি জানি অনেক ট্রেডার মাঝে মাঝে নিজের ভুলের জন্য যদি কোনো একটা সেশনে একটা দিনে হয়তো একটু 30-40 হাজার টাকা লস হয়ে গেল, এরকম যদি কখনো হয়ে যায়, তখন কিন্তু এই ভিডিওটার কথা মনে পড়বে। কারণ মার্কেট দেখুন, মার্কেট হয়তো নিচে আসছে, ভোলাটাইল হচ্ছে, আবার কিন্তু দিনের শেষে ঘুরে ফিরে হয়তো পজিটিভেই শেষ হলো, কিন্তু মাঝখানের যে ওঠানামা, তাতে হয়তো আপনার অনেক টাকা লস হয়ে গেল, এই ব্যাপারটা হতে পারে। তাই জন্যই বলছি একটু সাবধানে ট্রেড করবেন। তখন মানে ওই ঠেকে এই ভিডিওটাকে ইগনোর করছেন, খুব ভালো, আমি চাই যাতে এই ভিডিওটা ইগনোরই হয়, মানে আপনাদের যাতে ফিরে এসে এই ভিডিওটা দেখতে না হয়। কারণ কখন দেখবেন, যখন নিজের সাথে নিজের লড়াইয়ে পেরে উঠবেন না, তখনই তো মনে পড়বে হ্যাঁ সঞ্জয় একটা ভিডিও বানিয়েছিল, তাই না? তা আমি চাই না যে নিজের সাথে নিজের লড়াইয়ে আপনারা হেরে যান। তার জন্যই আমি বলছি, কারণ আমি এই যুদ্ধটা কিন্তু মানে 2008-9 যখন থেকে আমি মার্কেটে আছি প্রত্যেক বছর করছিলাম। প্রথমে আমি সাকসেস পাচ্ছিলাম না, তারপর একটু নিজের সাথে নিজের লড়াই করতে করতে লড়াইয়ের যে রণকৌশলটা, সেটা একটু হলেও আয়ত্ত করেছি, এখনও শিখছি, কিন্তু একটু হলেও আয়ত্ত করেছি। নিজের উপর নিজের মানে কন্ট্রোল পাওয়াটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। তাই জন্য বলছি, এর জন্য প্রতিনিয়ত আমাদের পরিশ্রম করে যেতে হয়। যতই সাকসেসফুল ট্রেডার হোক, তারাও কিন্তু প্রতিনিয়তই পরিশ্রম করে চলে, শুধু মার্কেটের সাথে লড়াইয়ের নয়, নিজের সাথে নিজের লড়াইয়ের। তাই জন্য বলছি প্লিজ এই সময়টা বারবার মনে করিয়ে দিচ্ছি, একটু সাবধানে ট্রেডগুলো করুন। নিফটির যে লেভেলটা বললাম নিচের দিকের, সেটা একটু মাথায় রাখবেন। সাবধানে যে স্টক একটু কথা বললাম, স্টকের ভালো ভালো স্টকগুলোতে থাকুন, ঠিক আছে, খারাপ স্টকে ভোট পর্যন্ত একটু অ্যাভয়েড করুন, পরে আবার নয় দেখা যাবে, ঠিক আছে। তো আশা করি ভালো লাগলো। আর দুটো ভিডিও যদি মিস করে থাকেন, সেই দুটো ভিডিওর লিঙ্ক আমি এখানে দিয়ে দিলাম, প্লিজ সময় করে একটু দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।